হ্যালো এভরিওয়ান, এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমানতা। তো সমানতা ওয়ার্ডটার সাথে আমরা অনেক পরিচিত, 9-10 থেকে পড়তেছি। তো সমানতার সংজ্ঞাটা আমরা আগে কী পড়তাম, যে যেসব যৌগের আণবিক সংকেত সেম বাট গাঠনিক সংকেতটা ডিফারেন্ট তাদেরকে আমরা সমানতা বলি, এতটুকুই পড়তাম। তো এখন একটু চেঞ্জ হবে, আর একটু বড় করে বলতে হবে। জিনিসটা এরকম যে যেসব যৌগের আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ডিফারেন্ট, এবং গাঠনিক সংকেতটাও যদি সেম হয় তাহলে ত্রিমাত্রিক দিকবিন্যাসটা ডিফারেন্ট হবে, তাদেরকে আমরা সমানতা বলবো। এখন দুইটা ইফ কেস আসতেছে। তো এই সমানতাকে আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে গাঠনিক সমানতা আর একটা হচ্ছে ত্রিমাত্রিক বা স্টেরিক সমানতা। তো আপনারা 9-10 বা ছোটোবেলা যেটা পড়তেন সেটা হচ্ছে গাঠনিক সমানতা। লাইক আণবিক সংকেত যদি সেম হয় এবং গাঠনিক সংকেত যদি ডিফারেন্ট হয় তাহলে যে সমানতাগুলো পাওয়া যাবে সেটাই হচ্ছে গাঠনিক সমানতা। আর নতুন যেটা আজকে শুনলেন সেটা হচ্ছে যদি গাঠনিক সংকেতটাও সেম হয় কিন্তু ত্রিমাত্রিক দিকবিন্যাসটা ডিফারেন্ট হয় তখন সেটাকে বলবো ত্রিমাত্রিক বা স্টেরিক সমানতা। তো এই গাঠনিক সমানতাকে টোটাল 5 ভাগে ভাগ করা হয়, যেমন শেকল সমানতা, অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, মেটামারিজম, টটোমারিজম, এই 5টা ভাগে ভাগ করা যেতে পারে। আর ত্রিমাত্রিক বা স্টেরিক সমানতাকে জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা, এই 2 ভাগে ভাগ করা যেতে পারে। তো শুরুতে আমরা এখন গাঠনিক সংকেত বা গাঠনিক সমানতা নিয়ে আলোচনা করব। গাঠনিক সমানতার এই 5টা টাইপ নিয়ে আলোচনা করব। এখন আমরা আলোচনা করবো ডেফিনেটলি শেকল সমানতা নিয়ে। শেকল সমানতাকে আমরা একটু আগে বললাম যে গাঠনিক সমানতার একটা পার্ট হচ্ছে শেকল সমানতা। শেকল মানে কি? একটা চেইনকে যতভাবে চেইন ক্রিয়েট করে করে আমরা যদি সমানতা ক্রিয়েট করতে পারি সেটাই শেকল সমানতা। একটা এক্সাম্পল দেখেন, ধরেন আপনাকে বলা হলো C5H12, এটা একটা যৌগ। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এই যৌগটার নাম কি, স্ট্রাকচার দেখে আপনি বলতে পারেন যে ভাইয়া এটা হচ্ছে CnH of twice n plus 2, এরকম স্ট্রাকচার আছে মানে এটা একটা অ্যালকেন। তো এরকম স্ট্রাকচার থাকলে অ্যালকেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই আমার। এটার নাম কি আপনাকে বলতে বললে আপনি চোখ বন্ধ করে বলে দিতেন যে ভাইয়া এটা পেন্টেন। তো এটার নাম কিন্তু আপনি আপাতত পেন্টেন বলতে পারবেন না, এটাকে আপনি অ্যালকেন বলতে পারেন কিন্তু পেন্টেন এখন পর্যন্ত বলতে পারবেন না যতক্ষণ না আপনি এটার স্ট্রাকচার বা গাঠনিক সংকেত দেখতেছেন। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তো নামকরণ করতে হলে বা নাম জানতে হলে অবশ্যই আগে গাঠনিক সংকেতটা দেখা লাগবে। তো C5H12কে আসলে কোন কোন ফর্মে লেখা যায়? সবথেকে ইজিয়েস্ট ফর্ম যেটা, সেটা হচ্ছে এই ফর্মেটে লেখা, লাইক একটা সরল শেকলে লেখা। সোজা একটা চেইনে আমি 5টা কার্বন বসাই দিলাম, অ্যালকেনের স্ট্রাকচার বসাইলাম, সবগুলোতে সিঙ্গেল বন্ড দিলাম, তার মানে এটা পিওর অ্যালকেন, এবং এটার নাম হচ্ছে বলতে পারবো পেন্টেন। যেহেতু সরল শেকল অনেক ক্ষেত্রে এটাকে এন পেন্টেন বলা হয়, তো এটা লেখার দরকার নেই, পেন্টেন লিখেন। এখন এটাকে পেন্টেন বলবো। এটাকে আর কি ফরম্যাটে লেখা যায়? আমি যদি এরকম করি একটা কাজ, যে CH3CH2, পরে একটা CH লিখে এখানে CH3 দিলাম এবং এর একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম। কি করলাম তাহলে? 5টা কার্বন থেকে 4টা কার্বনকে সরল শিকলে লিখে একটা কার্বনকে আমি ব্রাঞ্চ হিসেবে লিখলাম। তাহলে এটার নাম কিন্তু চেঞ্জ হয়ে যায়, এটার নাম হয়ে যায় হচ্ছে 2-মিথাইল বিউটান। তাহলে C5H12 এর এটা একটা ফর্ম। কার্বন আর হাইড্রোজেন নাম্বার কাউন্ট করে দেখতে পারেন, একই আছে, কার্বনও 5টা আছে, হাইড্রোজেন 12টাই আছে। আর কি করা যায়? এইটাতে আমরা আরেকটা কাজ করতে পারি, আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি, একই কার্বনে 2টা মিথাইল মূলক অ্যাড করতে পারি। তাহলে এটার নাম কি চেঞ্জ হয়ে যাবে? নতুন নামটা কি হবে? লিখতে পারি আমরা 2,2-ডাইমিথাইল প্রোপেন। আপনি বলতে পারেন ভাইয়া এই যে শাখা শিকলটা আছে এটাকে কি আমি এখানে শিফট করতে পারবো? শিফট করতে পারবেন, কিন্তু করার কারণে আপনার নামটা কিন্তু চেঞ্জ হবে না, এখানে রাখলেও 2-মিথাইল বিউটানই হবে। তো ওটা আমরা ট্রাই করি নেই, আমরা হচ্ছে ডাবল ব্রাঞ্চের ক্ষেত্রে আগাইছি। তো এরকম করে শেকল ক্রিয়েট করে করে, চেইন ক্রিয়েট করে করে আপনি যদি অনেকগুলো গাঠনিক সংকেত লিখতে পারেন, তার কারণে যে সমানতাগুলো পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার শেকল সমানতা। তাহলে আমি যদি কোশ্চেন করি আপনাকে যে ভাইয়া C5H12 এর ক্ষেত্রে কয়টা সমানতা পাওয়া যায় বা কয়টা শেকল সমানতা পাওয়া যায়, আপনি আনসার করবেন ডেফিনেটলি 3টা পাওয়া যায়। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এবার আসেন আমরা পড়বো অবস্থান সমানতা। অবস্থান সমানতা মানে হচ্ছে জায়গা নিয়ে যে সমানতাটা হবে সেটাই। যেমন ধরেন আপনাকে দেওয়া হলো C4H8, এটা একটা অ্যালকিন, এই অ্যালকিনের বেসিসে আপনাকে বলা হলো যে এটার কী সমানতা পসিবল। তো আপনি C4H8 মানে একটা অ্যালকিন, সো আপনি ডেফিনেটলি এভাবে লিখবেন CH3CH2CH ডাবল বন্ড CH2। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. যার নাম হচ্ছে বিউটিন 1। এটা যদি জায়গা পরিবর্তন করে, দ্যাট মিনস এই দ্বিবন্ধনটার কিন্তু আপনি জায়গা শিফট করাইতে পারেন, এখান থেকে এখানে আনতে পারেন, এখান থেকে এখানে আনতে পারেন। তো যদি আমি একটু শিফট করি, তো আমি পরবর্তীতে লিখতে পারি এখানে, তখন এটার নাম চেঞ্জ হয়ে যাবে। কি হবে? এটা হবে হচ্ছে বিউটিন 2। আপনি বলতে পারেন ভাই যদি বামে দেন, তো যদি আমি এখানে বামে দিই তাহলে কি আসে দেখেন তো,
এটা আসে CH2CH3, এটার নাম কি হয়ে যায়? এটার নাম হয়ে যায় বিউটেন 3, না এটার নাম কিন্তু বিউটেন 1 হয়ে যায় আবার, কারণ এই দিক থেকে নাম্বার আবার কাউন্ট করা হয়। সো এটাও বিউটেন 1, এটাও বিউটেন 1, সো এটা লেখা যাবে না। তো এই যে আমি দ্বিবন্ধন আগে 1 নাম্বার থেকে 2 নাম্বার পজিশনে শিফট করাইলাম, দ্যাট মিনস দ্বিবন্ধনের অবস্থান পরিবর্তন করাইলাম। এই অবস্থান পরিবর্তনের কারণে যে সমানতাটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের এক্সপেক্টেড অবস্থান সমানতা। আশা করি বুঝতে পারছেন। তো এটা কাদের জন্য প্রযোজ্য? বেসিক্যালি ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এদের অবস্থানগুলো এই অবস্থান সমানতা দিয়ে জাস্টিফাই করা যায়। তো ট্রাই করেন আর কি পরবর্তীতে। এখন আসলে আমরা শিখি যে অবস্থান সমানতা তো শিখছেন, এরপরে শিখবেন হচ্ছে কার্যকরীমূলক সমানতা। তো কার্যকরীমূলক সমানতাটা কি? যে কার্যকরীমূলকটা চেঞ্জ করার ফলে যে সমানতাটা তৈরি হয় সেটাই হচ্ছে কার্যকরীমূলক সমানতা। তো এক্সাম্পল একটা দেখেন তাহলে বুঝে যাবেন। আমার কাছে ধরেন যে C2H6O একটা আণবিক সংকেত আছে, এইটাকে কিন্তু আমি চাইলে লিখতে পারি এরকম করে CH3CH2OH, যেটা একটা অ্যালকোহল হিসেবে আমাদেরকে দেখা যাচ্ছে, যার নাম হচ্ছে ইথানল। তো এখানে কার্যকরীমূলকটা কি? এটা হচ্ছে OH। এটাকে কিন্তু আমি আবার চাইলে এরকম করে লিখতে পারি যে CH3OCH3, এটার নাম কি? মিথক্সি মিথেন। তো দেখেন কার্যকরীমূলকটা অ্যালকোহল মূলক থেকে পরবর্তীতে ইথার মূলকে কনভার্টেড হলো। এইভাবে কার্যকরীমূলকগুলো চেঞ্জ করে করে যে সমানতাগুলো করা হয় সেটাই হচ্ছে আমার কার্যকরীমূলক সমানতা। তো কিছু চার্ট দিয়েছি যেগুলো আমরা ইউজ করতে পারবো। যদি কোনো একটা যৌগের স্ট্রাকচার এরকম হয় CN H of twice n plus 2 and O, ঠিক আছে, CN H of twice n plus 2 and O, যেটা আমার এটার মতো দেখেন C2 H of 2 into 2 plus 2, CN H of twice n plus 2, আর একটা হচ্ছে O। দেখেন তো যে অক্সিজেন, একটা অক্সিজেন আছে, এরকম আপনি কি কি যৌগ চিনেন? Get your best tutor in a smart way. Download Baidu Academy app. আপনি অ্যালকোহল চেনেন, আপনি ইথার চেনেন, আপনি কিটোন চেনেন, আপনি CHO চেনেন। এগুলোই তো আপনার পরিচিত যৌগ যেগুলোতে একটা করে অক্সিজেন আছে। তো এর মধ্যে মাথায় রাখবেন twice n plus 2 স্ট্রাকচারটা থাকলে শুধুমাত্র অ্যালকোহল আর ইথার ফর্ম করা যাবে ওই স্ট্রাকচার থেকে। বাকি থাকলো অ্যালডিহাইড আর কিটোন, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে CnH of twice n। উপরটাতে ছিল twice n plus 2, এটাতে হচ্ছে CnH of twice n যদি থাকে আর একটা অক্সিজেন থাকে, সেক্ষেত্রে তাদেরকে অ্যালডিহাইড কিটোন হিসেবে প্রকাশ করা যাবে। ইনল যৌগ মানে অ্যালকিন প্লাস অ্যালকোহল যৌগ হিসেবে প্রকাশ করা যাবে, চাক্রিক অ্যালকোহল হিসেবে প্রকাশ করা যাবে, চাক্রিক ইথার হিসেবে প্রকাশ করা যাবে। আচ্ছা, যদি CnH of twice n O2 হয়, O2 মানে কি? দুইটা অক্সিজেন। দুইটা অক্সিজেন কাদের ক্ষেত্রে আছে আপনি দেখেন, অ্যাসিডের ক্ষেত্রে আছে আর অ্যাস্টারের ক্ষেত্রে আছে। তাহলে মাথায় রাখবেন দুইটা অক্সিজেন থাকলে অ্যাসিড আর অ্যাস্টার তৈরি করা যাবে। যদি একটা নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন থাকলে ডেফিনেটলি চোখ বন্ধ করে বলে দিবেন যে অ্যামিন যৌগ হবে এটা। যদি CnH of twice n হয়, এই স্ট্রাকচারটা কিসের? আমরা জানি অ্যালকিনের। অ্যালকিন যদি লিখতে পারেন সেটার জন্য আপনি চাক্রিক অ্যালকেনও লিখতে পারবেন। আবার যদি CnH of twice n minus 2 হয়, যেটার স্ট্রাকচার মানে হচ্ছে অ্যালকাইন জানি আমরা, অ্যালকাইন লিখতে পারলে চাক্রিক অ্যালকিন লেখা যায়, ডাইন লেখা যায়, আবার দ্বিচাক্রিক অ্যালকিনও লেখা যায়। তো এই জিনিসগুলো যদি মাথায় ঢুকাইতে পারেন তাহলে আপনি এখানকার কার্যকরীমূলক যে সমানতাগুলো আছে সেগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। যেমন দেখেন, আপনাকে যদি বলা হয় যে C3H6 CnH of twice n, এটা একটা অ্যালকিন হওয়ার কথা। তো এই অনুযায়ী আপনি কি লিখতে পারার কথা? আপনার লিখতে পারার কথা CH3CH double bond CH2। এই স্ট্রাকচারের জন্য কিন্তু আপনি আবার এটাও লিখতে পারবেন যে CH2 অ্যান্ড চাক্রিক। তো বলছিলাম CnH of twice n হলে অ্যালকিন লেখা যায়, চাক্রিক অ্যালকিন লেখা যায়। সো এইভাবে আপনি এখান থেকে দুটো সমানতা লিখতে পারবেন। তো আপনাকে অবশ্যই আণবিক সংকেত দেয়া থাকলে সেটার বেসিসে এখান থেকে কোন স্ট্রাকচারটা পিক করা যায়, সেই স্ট্রাকচারটা পিক করলে কি কি কার্যকরীমূলক ফর্ম করা পসিবল সেটা আপনাদেরকে জানতে হবে। এটা যদি মনে রাখতে পারেন সেক্ষেত্রে এই জিনিসগুলো ইজিলি লিখতে পারবেন। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. তো আশা করি অবস্থান সমানতা বুঝতে পারছেন। আসলে এবার আমরা বোঝার চেষ্টা করি যে মেটামারিজম আসলে কি জিনিস। মেটামারিজমের সংজ্ঞাটা এরকম যে কোনো একটা কার্যকরী মূলকের উভয় পার্শ্বে কার্বন সংখ্যার অসমতার কারণে যে সমানতাগুলো ক্রিয়েট হয় সেটাই হচ্ছে মেটামারিজম। যেমন দেখেন কিটোন যৌগগুলোর ক্ষেত্রে আমি কিন্তু একটা কিটোন দেখেন এখানে বোর্ডে লিখছি, একটা 5 কার্বন বিশিষ্ট কিটোন যার কার্যকরী মূলক CO এবং এটার দুই পাশে দুইটা করে কার্বন আছে, এই পাশে আছে দুইটা, এই পাশে আছে দুইটা। তো যদি লিখেন এই পাশে দুইটা কার্বন, এই পাশে দুইটা কার্বন, মাঝখানে কার্যকরী মূলক, এটাকে কিন্তু চাইলে এভাবেও লেখা যায় CH3CO CH2 CH2 CH3। তাহলে এবার চিন্তা করেন এটা যদি কার্যকরী মূলক হয়, এই পাশে অ্যালকাইল মূলক, এই পাশে অ্যালকাইল মূলক, এই পাশে কার্বন আছে একটা, এই পাশে আছে তিনটা। তাহলে আগে কার্বন সংখ্যা যা ছিল এবার কার্বন সংখ্যার অসমতা ক্রিয়েট হয়েছে, লাইক কার্বন সংখ্যা ডিফারেন্ট হয়েছে। তো এর কারণে যে সমানতা ক্রিয়েট হলো সেটাই হচ্ছে আমার মেটামারিজম। এটার নাম কি বলবো আমি?
এটার নাম বলবো আমি হচ্ছে পেন্টানন 3, আর এটার নাম বলবো হচ্ছে আমি পেন্টানন 2। তাহলে এই যে নতুন দুটো যৌগ পাইলেন সেটাই হচ্ছে মেটামারিজম। তো এরকম কাদের ক্ষেত্রে পসিবল? কিটোনের ক্ষেত্রে পসিবল, ইথারের ক্ষেত্রে পসিবল, 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে পসিবল। তো এদের ক্ষেত্রে মেটামারিজম আপনি ফর্ম করতে পারবেন। তো এটা যদি বুঝে থাকেন, লাস্ট আরেকটা জিনিসই বাকি থাকে এখানকার, সেটা হচ্ছে টটোমারিজম। বুঝে ট্রাই করেন টটোমারিজমটা কি জিনিস। টটোমারিজম হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে একটা যৌগের আরেকটা যৌগতে পরিবর্তন হয়ে যাওয়ার যে ধর্মটা, সেটাই হচ্ছে টটোমারিজম। এক্সাম্পল দেখেন, ধরেন আপনার কাছে এই সিম্পল যৌগটা আছে, এটা একটা প্রোপানন। এখানে খেয়াল করে দেখেন কার্বন আর অক্সিজেনের মধ্যে তড়িৎচুম্বকতার একটা পার্থক্য থাকে। সো এটা ডেল মাইনাস চার্জ যুক্ত হয়, এটা ডেল প্লাস চার্জ যুক্ত হয়। সো এর পরবর্তী ফেজটা এরকম দেখতে হওয়ার কথা, এইটা ডেল মাইনাস, এইটা ডেল প্লাস, এবং এটা একটু ভেঙে লিখলাম তাহলে এইচ এইচ এইচ। তো ন্যাচারালি এখানে যেহেতু পজিটিভ চার্জ ক্রিয়েট হয়েছে আর এখানে নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়েছে, এই হাইড্রোজেনটা নেগেটিভ চার্জের প্রতি অ্যাট্রাক্টেড হবে এবং এই বন্ধনটা পজিটিভ চার্জের প্রতি অ্যাট্রাক্টেড হবে। তাহলে লাস্ট ফর্মটা আপনি কী পাবেন? আপনি পাবেন CH3, উপরে ও সাথে এইচ আসবে, একটা বন্ধন তো এখানে ছিলই, আর একটা বন্ধন নতুন করে এসে যুক্ত হবে, তাহলে ডাবল বন্ড, এবং এখানে আসলো CH2। তাহলে এটার নাম ছিল হচ্ছে তোমার প্রোপানন। আর পরবর্তীতে এটার নাম কি লিখবো আমি? Get your best tutor in a smart way. Download Baidu Academy app. প্রোপ 1 in 2 all। তাহলে একটা যৌগ থেকে কন্টিনিউয়াসলি স্পন্টেনিয়াস প্রসেসে একটা যৌগ থেকে আরেকটা যৌগতে যে পরিবর্তন হওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটার কারণে যে দুইটা নতুন যৌগ তৈরি হলো, এই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে টটোমারিজম প্রসেস বা টটোমারিজম সমানতা। তাহলে এই দুটা টটোমারিজম সমানতার দুইটা যৌগ। তো আশা করি টটোমারিজম বুঝতে পারছেন। তো ওভারঅল এই হচ্ছে গাঠনিক সমানতা। তো আমরা এখন এটার কিছু এক্সাম্পল দেখে ট্রাই করবো যে গাঠনিক সমানতা কীভাবে ফাইন্ড আউট করতে হয়। ধরেন আমাদের কাছে একটা সাইক্লোহেক্সেন আছে, দেখতে পাচ্ছেন মাঝখানে কোনো রেজোনেন্স নাই, তাহলে এটা একটা সাইক্লোহেক্সেন। লিখে রাখি, এটা একটা সাইক্লোহেক্সেন। তো বলা হলো যে এই সাইক্লোহেক্সেনের জন্য কি কি শাখা শেকল সমানতা তৈরি করা যাবে। তো আমরা একটু ট্রাই করতে পারি যে সাইক্লোহেক্সেনের জন্য কি কি তৈরি করা যায়। আসলে প্রথমত দেখেন শাখা শেকল মানে কি, একটা করে চেইন ক্রিয়েট করবেন। তাহলে এখানে 6টা কার্বন আছে, পরবর্তীতে আমরা 5 কার্বন বিশিষ্ট একটা সাইক্লোযৌগ রাখতে পারি, লাইক একটা সাইক্লোপেন্টেন রাখতে পারি, তার একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি। সম্ভব এটা? তাহলে এটা একটা সমানতা হতে পারে। তারপরে আমি সাইক্লোর মধ্যে 4টা কার্বন রেখে 2টা কার্বনকে আমি বাইরে বের করে ব্রাঞ্চ হিসেবে ইউজ করতে পারি। তো তাহলে আমি এটাকে এরকম করে ইউজ করতে পারবো, অথবা স্ট্রাকচারালি আমি যদি বলি এটাকে আমি এই পজিশনগুলোতে ইউজ করতে পারবো। আরেকটা পজিশন ট্রাই করা যায়, সেটা হচ্ছে আমরা একই জায়গায় 2টা অ্যালকাইলমূলক ইউজ করতে পারবো। সো টোটাল এই কয়টা আমরা সাইক্লোবিউটেন হিসেবে লিখতে পারবো। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. এরপর 4টা কার্বন সাইক্লোর মধ্যে রাখা হয়ে গেলে এবার আমি 3টা কার্বন সাইক্লোর মধ্যে রেখে ট্রাই করব। তো প্রথম যে ট্রাইটা করা যায়, 3টা মাথায় 3টা শাখা দিয়ে দেওয়া যায়। তারপরে কি ট্রাই করা যেতে পারে? তারপরে আমরা ট্রাইটা এরকম করতে পারি যে একটাতে হচ্ছে আমি ডাবল দিলাম, আরেকটাতে সিঙ্গেল দিলাম, এটা ট্রাই করতে পারি। আর কি ট্রাই করতে পারবো? আরেকটা হতে পারে এরকম যে একই সাথে 3টা কার্বন মানে প্রোপাইল ইউজ করলাম একসাথে, এটাও কিন্তু পসিবল। আর কি ট্রাই করতে পারি আমরা কিন্তু আর ট্রাই করতে পারি যে একই সাথে একটাতে ডাবল আরেকটাতে সিঙ্গেল ট্রাই করতে পারি। আর কি ট্রাই করতে পারবো? দ্য লাস্ট ওয়ান, লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা কার্বন এখানে দিয়ে তার 2টা ব্রাঞ্চ ইউজ করতে পারি। অবশ্যই পারি। তাহলে টোটাল এই যে 10টা পেলেন, এই 10টা শাখা শিকল সমানতা সাইক্লোহেক্সেনের জন্য পসিবল। তো আমাদেরকে যদি যে কোনো স্ট্রাকচার দেওয়া হয়, স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করে করে ট্রাই করব কতগুলো শাখা শিকল সমানতা তৈরি করা যায় সেটা দেখানোর। তো আশা করি এই ছোট্ট এক্সাম্পলটা বুঝতে পারছেন। এটা বইতে আসছিল কোনো একটা সালটা আমার ঠিক মনে নেই। তো এই কোয়েশ্চেনটা একটু ভালো মতো দেখেন, এভাবে যদি সলভ করা শিখতে পারেন তাহলে আপনি যে কোনো ধরনের সমানতা সলভ করতে পারবেন। তো সমানতা কার্বন দিয়ে লিখে লিখে করার থেকে এরকম স্ট্রাকচারালি বা জিওমেট্রিক্যালি করাটা ইজি, সেক্ষেত্রে অনেক ট্রাই করা যায় আর কি। তো নতুন ট্যাকটিক্সটা আর নিজেদের মধ্যে নেওয়ার ট্রাই করেন।